এই ঘটনাটা আমাকে যে বলেছে, মেয়েটি 1980 নাগাদ জন্মায়। তখন ওর বাবা একদিন এসে বাড়িতে জানালেন যে তার কোনো একটা পাহাড়ি অঞ্চলের পোস্টিং হয়েছে। এর কিছুদিনের মধ্যে 10 থেকে 15 দিনের মধ্যে একটা সাংঘাতিক খবর ওদের বাড়িতে আসে। ওর বাবার বীভৎস মৃত্যু হয়েছে। হঠাৎ ওর মা রান্নাঘর থেকে প্রচণ্ড চিৎকার দেন। তখন উনি দেখেছেন যে ওনার মাথার কাছে ওই জিনিসটা এসে দাঁড়িয়েছে। এরকম যখন সিচুয়েশনটা হলো, তখন একদিন রিমি যে মেয়েটি, ভেতরের যন্ত্রাংশ সবই অপরিণত, ওই আচমকা একটা লিভার পেন ওঠে এবং সে তাতে কিন্তু মারা যায়। সে সহ্য করতে পারেনি, খুব বিকৃত একটি বাচ্চার জন্ম হয়। ওই যে ওর যে ভাই, সে তো তখন একেবারেই ছোট। সে বলছে, মা ওই ছেলেটাকে বিস্কুট দাও, ওই যে জানলার বাইরে দাঁড়িয়ে আছে, বিস্কুট দাও। জানলাটা যখন খুঁজে দেখছে, একটা ভীষণ বদখত চেহারার একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রিয়েল টক উইথ শ্রেয়া। আর আজকে আমার সাথে যে মানুষটি রয়েছেন সে আমার ভারী প্রিয়। আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল অলমোস্ট ফ্রম সেম টাইম। আমরা দুজনেই লাইভ পারফর্মার। আমরা লাইভে ভূতের গল্প বলা দিয়েই প্রথম পরিচিত হই। তারপর কখন কালক্রমে যে একে অন্যের সাথে এত ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি তা নিজেরাও বুঝে উঠতে পারিনি। ওয়েলকাম মধুমিতা সেনগুপ্ত। মধুমিতা দি, কেমন আছো? খুব ভালো আছি, আর তুমি ডেকেছো তাতে আরো বেশি ভালো আছি। আমি ডেকেছি থেকে বড় কথা, আজকে তোমাকে আমার স্টুডিওতে পাওয়া, এটা আমার কাছে একটা পরম সৌভাগ্য। না না, এরকম ভাবে বলো না, কারণ সত্যি কথা বলতে কি, যখন প্রথম সত্যি ভূতের গল্পতে আমি গল্পগুলো দেখতে শুরু করলাম, তোমার গল্প আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল। তোমার বলার থ্যাংক ইউ, ভঙ্গিমা আমার থ্যাংক ইউ। ভীষণ ভীষণ প্রিয়। এবং তারপরে আমি তোমার সঙ্গে যোগাযোগ করি। আগে যথেষ্ট মনে সাহস জোগাড় করি যে না, দেখি আমার স্টকেও তো অনেক কিছু আছে, তো আমি সেটা বলবো। এবং তখন মধুমিতাদি কিন্তু যে শুধু ভালো স্টোরি টেলার তা কিন্তু নয়, উনি ভীষণ ভালো একজন লেখিকা। প্রচুর প্রকাশনী থেকে উনার কিন্তু অনেকগুলি বইও প্রকাশিত হয়েছে এবং সেগুলো বেশ জনপ্রিয়। তো সব মিলে এরকম একটা ট্যালেন্টেড মানুষকে যখন আজকে আমি পেয়ে গেছি, আর তো কোনো প্রশ্নই ওঠে না তার কাছ থেকে আজকে একটা দারুণ ভয়ানক ঘটনা আমরা শুনতে চলেছি। এবং উনি যে ঘটনাটা আজকে বলবেন এতটাই রোমহর্ষক, আমি জানি একটা মিনিটের জন্য তোমরা কেউ বোর হবে না। শুধু একটা কথা চট করে বলে দিই, আজকে যে শাড়িটা আমি এই মুহূর্তে পরে রয়েছি সেটা আমাকে স্পন্সর করেছে রাহিস কালেকশন থেকে। এবং রাহির কালেকশন দেখলে সবাই একদম মুগ্ধ হয়ে যাবে। ওর কাছে বিভিন্ন ধরনের শাড়ির হিউজ কালেকশন তো রয়েছেই। স্ক্রিনে দেওয়া যে পপটপ নাম্বারটা, সেখানে তোমরা ওকে কানেক্ট করে ওর কালেকশন দেখে নিতে পারো। আপাতত এই মুহূর্তে আমি যেটা পরে রয়েছি সেটা একটা মডেল সিল্ক, যেটা খুবই ইউনিক একটা প্যাটার্নে যাচ্ছে। বর্ডার্সের এবং আঁচলের পার্টটাতে সেখানে মান্ডালা ওয়ার্ক করা আছে, যেটা জিওমেট্রিক সার্কিউলার প্যাটার্নে যাচ্ছে। সিল্ক মেটেরিয়াল অনবদ্য। সো সব থেকে ভালো রিজনেবল প্রাইসে যদি সুন্দর সুন্দর কালেকশন তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই রাহিকে কানেক্ট করো এবং ওর কালেকশন দেখে নাও। তো আর আমি কথা বাড়াচ্ছি না, এবার একদম আমি ভীষণ এক্সাইটেড দিদির গল্প শোনার জন্য। চলো আমরা সবাই মিলে এবার মধুমিতাদির গল্প শুনবো। ঠিক আছে, তাহলে এবার শুরু করছি। এই ঘটনাটা আমাকে যে বলেছে, সে প্রথম তার শর্ত হচ্ছে তাকে যেন কোনো অবস্থাতেই আইডেন্টিফাই করা না যায়। যার জন্যে কোথা থেকে সে বলছে, কী বৃত্তান্ত, আমি কিন্তু সেটা যথারীতি বলতে পারবো না। খুব তার কারণ তার ফ্যামিলির বেশ কিছু অতি গোপনীয় তথ্য এখানে আমরা পাবো, যেটা সেই বাড়ির লোক ছাড়া বাইরের লোকের পক্ষে জানা সম্ভব নয়, প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় হচ্ছে, কেউ এই বিষয়ে অতি বিশ্বস্ত লোক ছাড়া কেউ কারোর সাথে এই ধরনের ঘটনা ঠিক শেয়ার করে না। আমি আগেই বলছি, এখানে বেশ কিছু প্রাপ্তবয়স্ক ঘটনাবলী এখানে আছে, যেটা বলতে হবে। তো শুরু করছি। মেয়েটি মোটামুটি 1980 নাগাদ জন্মায়, এবং যখন তার জন্ম হয় তখন সে যে জায়গাটাতে থাকতো, মনে করো মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত কোনো একটা জায়গায় তার বাবার পোস্টিং ছিল। তো
তার বাবা কিন্তু খুব স্বাভাবিক একজন, যেরকম দায়িত্বশীল বাবা হন সেরকম, বা যেরকম দায়িত্বশীল একজন স্বামী হওয়া উচিত ঠিক সেরকমভাবেই তিনি সংসার প্রতিপালন করতেন। কোনো সমস্যা ছিল না তাদের মধ্যে। যখন ওর ৫ বছর মতো বয়স হলো, তখন ওর বাবা একদিন এসে বাড়িতে জানালেন যে তার কোনো একটা পাহাড়ি অঞ্চলের কোনো একটা জায়গায় তার পোস্টিং হয়েছে এবং সেখানে তিনি যাবেন এবং ওদের একটা দেশের বাড়ি বলে ব্যাপারটা আছে। আমার খুব মনে হয়েছে যে সম্ভবত ওটা মালদা। যাই হোক, আমি এখনও এত ডিটেলে আমি বলছি না। যাই হোক, সেখানে গিয়ে ওনার ভাগের যে অংশটুকু ছিল সেখানে একটা ঘর মোটামুটি তুলে সেটা মেরামতি করে যাতে ওরা মা এবং মেয়ে সেখানে থাকতে পারে সেরকম ব্যবস্থা করে দিয়ে হাতে খুব সামান্য কিছু টাকা দিয়ে ওর বাবা চলে যান এবং এরপর থেকে কিন্তু ওদের পারিবারিক একটা দুর্গতির শুরু হয়। তার প্রথম কারণ হচ্ছে ওর বাবা যে পাহাড়ি অঞ্চলে গেলেন, সেখানে তিনি থাকতে শুরু করলেন এবং কি অদ্ভুত একটা কারণে ওদের কাছে সম্পূর্ণ অজানা সেটা ছিল তখন, যে তিনি সংসারের যে প্রথম যেটা দরকার সেটা তো অর্থ, এবং তিনি আর্নিং মেম্বার, তিনি কিন্তু টাকাটা দেয়া কমিয়ে দিলেন। তার ফলে ওর মাও কিন্তু লেখাপড়া জানা ছিলেন এবং তিনি চেষ্টা করলেন যে অন্য কোনো উপায়ে হয়তো একটু সেলাই টেলাই করে বা কিছু, এবং যাতে নিজে এবং মেয়ের খরচা সেটা তো একটা আছেই, তখনও মেয়ে সেরকমভাবে স্কুলে ভর্তি হয়নি। তো যাই হোক, ওর বাবা মাঝে মাঝে আসতেন, হয়তো ৯ মাসে ৬ মাসে আসতেন এবং এসে খুব সামান্য টাকা দিতেন, বলতেন আমার পাহাড়ি অঞ্চলে ওখানে আমার ভীষণ খরচা, ওখান থেকে আমি বেশি টাকা দিতে পারছি না। তো ওর মা আবার খুব একটু অভিমানী ছিলেন এবং আত্মসম্মান বোধটাও তার খুব সাংঘাতিক ছিল। উনি না ওই রকম যে না দিতেই হবে বা তোমায় এটা কি করছো, মানে উনি না খুব নীরব হয়ে গেছিলেন। কোথা থেকে জানো, মানে স্বামীর উপরে একরাশ তার অভিমান জমা হয়েছিল এবং তিনি কিন্তু একদম সেটা নিয়ে যে অশান্তি করা, মানে সেই ধরনের জোর মহিলা খাটাতে আর মন চাইতো না। না, উনি চাইতেন না যে এটা নিয়ে ঠিক আছে দেখি না আমি কিছু পারি কিনা, এরকম একটা ওনার মনোভাব ছিল। তো এরপর ওর যখন ৫-৬ বছর মতো বয়স, তখন ওর একটি ভাই হয়। এবার যখন ভাই হয়, পুরো সিনারিওটা ওর ভাষায় বেশ কিছুটা বদলে যায়। অর্থ হচ্ছে বাবা হঠাৎ ভীষণ সংসারের প্রতি টান অনুভব করেন। আমি জানি না, কিছু মানুষের থাকে যে মেয়ে সন্তান ছেলে সন্তান এসব নিয়ে তো থাকেই, কিছু মানুষের মধ্যে থাকেই। হয়তো তার ওই ছেলেটির উপর তার হঠাৎ প্রচণ্ড তার আকর্ষণ বাড়ে বা মানে তার পিতৃস্নেহ উতলে ওঠে, এরকম কিছু। তিনি বলেন যে তো ওর বাবার হঠাৎ ওরকম আবার দেখা গেল যে তিনি আবার সংসারের প্রতি মনোযোগী হলেন, তিনি আবার আসতে শুরু করলেন, যেটা তিনি ৯ মাসে ৬ মাসে আসতেন তিনি প্রায়ই আসতেন এবং ওই সন্তানকে নিয়ে মানে আদর যত্ন করা, তাকে যা কিনে দেওয়া, একটা ছোট্ট শিশু জন্মালে তার জন্য তো অনেক ধরনের স্পেশাল জিনিস লাগে, তো সেইগুলো তিনি যোগান দিতে শুরু করলেন এবং সংসারে টাকা দিতে শুরু করলেন। এবং বারবার উনি বললেন যে আমি অ্যাপ্লাই করেছি যাতে ধারে পাশেই আমার ট্রান্সফার হয়ে যায়, তুমি পারবে না, ২টো সন্তান নিয়ে তুমি পারবে না। তা ওর মা মানে হাসতেন আর কি কথাগুলো শুনে, যে হঠাৎ হয়তো তার বোধোদয় হয়েছে এই পুত্র সন্তানটি পেয়ে যে না, ও পারবে না। ভালো, যেটা ভালো হয় সেটাই ভালো। তো আবার টাকা পয়সা দিচ্ছেন, সবই ঠিক আছে। একবার ওর বাবা পাহাড়ে গেলেন যে না এবার সব জিনিসপত্র নিয়ে টিয়ে আসবো ইত্যাদি। এর কিছুদিনের মধ্যে ১০ থেকে ১৫ দিনের মধ্যে একটা সাংঘাতিক খবর ওদের বাড়িতে আসলো। খবরটা এরকম যে ওরা যে জায়গাটা থাকে তার থেকে হয়তো ৫ কিলোমিটার এদিক ওদিক, হয়তো তার আগে স্টেশন, এরকম কোনো একটা জায়গায় ওর বাবার মানে তিনি কি ট্রেনে করে আসছিলেন, ওই স্টেশনে নামবেন, নাকি তিনি ওইখানে পার হচ্ছিলেন, এই ঘটনার কিন্তু কোনো মীমাংসা ওরা
পায়নি, কারণ তখন তো ওরকম রিজার্ভেশনের টিকিটের ওরকম তো নাম ঠাম দেওয়া থাকতো না। উনি হয়তো সাধারণ টিকিটেই আসছিলেন, নাকি উনি কীভাবে পড়ে গেলেন, ট্রেনেই ছিলেন কিনা, এটা কিন্তু ওরা আর সেই খবরটা কিন্তু ওরা পায়নি। কিন্তু তার বীভৎস মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে, সাংঘাতিকভাবে তিনি মানে তাকে মানে কি বলবো, মানে খুবই ভয়ঙ্করভাবে তাকে নিয়ে আসা হয়েছে আর কি। মানে ও যখন দেখেছে তখন হয়তো পোস্টমর্টমে তখনও পাঠানো হয়নি। ও যেটা বলেছে যে আমি শুধু দেখেছি যে বাবা বাবা পুরোটাই লাল, বাবার মানে বিভিন্ন অঙ্গ সেখান থেকে মানে তারা কালেক্ট করে করে নিয়ে আসছিল। উফ খুবই বাবারে। ভয়ঙ্কর একটা মানে বীভৎস, এবং সেটা দেখে খুব স্বাভাবিকভাবে ওর মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। আর গ্রামের লোকেদের মধ্যে না অনেক কিছু, কি বলবো, মানে মরার উপর খাড়ার ঘা দিতে বোধহয় আমাদের সমাজে অনেক কিছু নিয়ম আছে। তো সেই মাকে তার কি ভয়ঙ্কর এসব রিচুয়ালস, এগুলো কবে মানে পৃথিবী থেকে অবলুপ্ত হবে জানি না। সমাজ কতটা এখনও এগোনো দরকার, এটা তো খুব বেশি দিন আগের কথা আমি বলছি না। তো যাই হোক, তো তখন তার যারা পাড়া বা জায়গার যারা মুরব্বি, তারা বললেন যে একটা কাজ করো, ওর তো বুড়ো আঙুল দিয়ে মানে হাজবেন্ডের বুড়ো আঙুল দিয়ে তার স্মৃতি সিঁদুর মুছতে হবে। মানে কি ভয়ঙ্কর, কি বাজে বাজে মানে এটা জিনিস। ওই গ্রামের নিয়ম যে হ্যাঁ, যদি যদি এরকম কিছু হাজবেন্ড মারা যায়, হ্যাঁ যদি হাজবেন্ড মানে ওই তার মৃতদেহ থেকেই ওই আঙ্গুল দিয়ে তার হ্যাঁ হাতটা হ্যাঁ মানে তার দিয়ে তার মুছতে হবে। ইয়েটা সিঁদুরটা মুছতে হবে। কি বাবারে, কি কি ভয়ঙ্কর। সাংঘাতিক এক এবার নিয়ম। হচ্ছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আরও ভয়ঙ্কর সিচুয়েশন হলো, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই ঘটনাটা আমি কেন বলছি, এটা কিন্তু ওই বাচ্চা মেয়েটি তখন জানতো না। খুব স্বাভাবিকভাবেই তার মা এসব জানতে দেয়নি তাকে, খুব স্বাভাবিকভাবে। তা কিন্তু ওই যে ওইটুকু মানে কিছুদিনের বাচ্চা, তাকে নিয়ে এসেও ওই দৃশ্য দেখানো হচ্ছে। আহারে, ও তো দেখতে পাবে না বাবাকে। মানে এইগুলো হচ্ছে ভালোবাসার নামে যে এগুলো কি নির্মম অত্যাচার চলে আমাদের সমাজে, সেটা কিছু বলার নেই। তো যাই হোক, সেই বুড়ো আঙুল খুঁজে নিয়ে এসে সেটা দিয়ে সেই রিচুয়ালসটা করা হয়েছিল। মানে এটা ভাবতেই, কিন্তু এটা কিন্তু ও জানতো না, এটাও অনেক পরে জেনেছে। এবং সেই জানার ঘটনাটাও আমি বলবো যে কিভাবে ও জানলো। ওর মা ওকে কোনো দিন এই বিষয়ে কোনো কথা বলেননি। তারপরে ওর সেই তো ওই পৈশাচিক ব্যাপারটা ওখানে মিটে টিটে গেল। তারপর থেকেই ও একটা জিনিস খেয়াল করেছে, ওর মা প্রায় ভয় পেতেন, বেশ ভয় পেতেন। এবং এই পুরো জিনিসটাকে সামলানোর জন্যে, মেয়ের এত বড় একটা ক্ষতি হয়েছে, এই সমস্ত সামলানোর জন্য ওর দিদিমা চলে আসলেন ওদের ওখানে। এবার দিদিমা আসার পর থেকে ওর মা যেটা, একদিন একটা ঘটনা হয়েছিল যখন ও দিদিমা বাড়িতে ছিল না, ও ভাই ঘুমোচ্ছিল আর ও বসে খেলছিল টেলছিল এরকম কিছু। সন্ধে প্রায় হয়ে আসছে এরকম একটা সময় হঠাৎ ওর মা রান্নাঘর থেকে প্রচণ্ড চিৎকার দেন, বীভৎস চিৎকার দেন। ধরো ওর মেয়ের ডাক নাম হচ্ছে মনা বা এই ধরনের কিছু। মনা বলে, মনা মানে ও ওইটুকু বাচ্চা, সে মাকে বাঁচানোর জন্য ঊর্ধ্বশ্বাসে দৌড়োয় যে আমার মার কিছু হয়ে গেছে। তখন সে গিয়ে দেখে যে ওর মা মানে পুরো মানে ফ্যাকাশে হয়ে গেছে, সাদা হয়ে গেছে, ভীষণ ভয় পেয়েছে। আর ওকে আঙুল দিয়ে এরকমভাবে কিছু একটা দেখাচ্ছে। তখন ও ওইটুকু বাচ্চা তো গিয়ে ও দেখতে পেয়েছে যে হ্যাঁ, জলের জগটা আছে, ওইটাই বোধহয় মা চাইছে। ও তাড়াতাড়ি করে গ্লাসে ঢেলে মাকে দিয়েছে, মা জল টল খেয়েছে। তখন বলছে ঘরে চ, ঘরে চ। মা বোধহয় বাচ্চাটাকে ডেকেছেন, এটা খুব স্পন্টেনিয়াস হয়েছে ব্যাপারটা, ভয় পেয়েছে। কিন্তু তারপরেই তার খেয়াল হয়েছে যে আমি যত বড় ভয়ই পাই না কেন, সেটা আমি 5-6 বছরের একটা বাচ্চার সঙ্গে শেয়ার করতে পারি না। তারপরে ও তার ঘরে চলে আসে। তার কিছুক্ষণ বাদেই ওর দিদিমা আসার পর ওর মা খুব কান্নাকাটি শুরু করে দেয়। যে তখন ও ঘুমোনোর ভান করেই হোক বা একটু দূরে গিয়েই হোক, ওর ভেতর তো একটা অদম্য কিউরিওসিটি কাজ করছে যে মা কী দেখেছে। মা তো একটা কিছু ভয়ঙ্কর কিছু দেখেছে, কিন্তু সেটা কী দেখেছে। তারপর ওর মা খুব কান্নাকাটি করে তখন ওর দিদিমাকে বলে যে ওর বাবার নাম ধরো রাকেশ রাজেশ, এরম যা হোক, খুশি একটা হোক, তো আমি না ওকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি মানে কি, তাকে শেষ দেখা যে ভয়ঙ্করভাবে তারা দেখেছে, ঠিক সেইভাবে
যার ফলে সেটা নেওয়া যায় না, সেটা একটা ভয়ঙ্কর কিছু। এবং ও শুধু দেখতে পাচ্ছে, মানে এই ভদ্রমহিলা তার স্ত্রী, সে দেখতে পাচ্ছে যে তার এইরকম বীভৎস মৃত্যু যার হয়েছে, সে কিছু বলছে, ও ফিল করছে ওকে কিছু বলছে। তখন ওর মা তো প্রথমে সব ঠাকুরের ফুল টুল এইসব নিয়ে, না এগুলো থাক, তোর কাছে রাখ, ঠিক আছে। তারপর থেকে ও বুঝতে পারতো যে মা মাঝে মাঝেই কিছু দেখতো এবং সেখান দিয়ে দৌড়ে পালিয়ে আসতো, কিন্তু কারোর সঙ্গে শেয়ার করতো না। কারণ ওই দিদিমা তাহলে বলেছিলেন যে দিদিমার কিন্তু একজন খুব ভালো নামকরা একজন, তিনি হয়তো কোনো পূজারি, তিনি বেনারসে থাকেন, এরকম তাদের সঙ্গে একটা বেশ ভালো রিলেশন, ওর হয়তো গুরুদেব টুরুদেব এরকম কিছু একটা হবে। উনি বারবার চাইতেন ওখানে নিয়ে যেতে। এর মধ্যে ওর মা কিন্তু ওর বাবার চাকরিটা পেয়ে যায়। তা কিন্তু ওর বাবা যেমন মানে ফিল্ড ওয়ার্ক করতে হতো, কিন্তু ওকে ডেস্ক ডেস্ক দিয়ে দিল। তো ও তো ওই অফিসে বসে এবং সেখানে যাই হোক, ওর আর্নিং নিয়ে তো আর কোনো সমস্যা রইল না। তো এর যখন কিছুদিন বাদে যখন ছেলে মেয়ে, ও নিজে কিন্তু কোনো দিন কিছু দেখেনি, মানে তখনও অবধি। তারপর যেটা ওর মনে হলো যে ভাই, সে দেয়ালের দিকে তাকিয়ে থাকে, দেয়ালের দিকে তাকিয়ে থাকে এবং সে কিন্তু খুব মানে ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে। সে তাকিয়ে থাকতে থাকতে পিছু হাঁটে, ও এটা খেয়াল করলো, পিছু হাঁটে। তারপর এরকম দেখেছে যে ও ও কিন্তু মাকে জানিয়েছে। তখন ওর মা বলছে, এটা খেয়াল রাখিস তো। তা বাচ্চারা তো অনেক সময় অনেক কল্পনার জগতে থাকে, তারা সে কি কিছু দেখে ভয় পাচ্ছে কিনা, অন্ধকার দেখে ভয় পাচ্ছে কিনা ইত্যাদি দেখে খেয়াল রাখিস, ভাইয়ের উপর খেয়াল রাখিস। মাকেও বলেছে যে মা একটু কিন্তু ওকে খেয়াল রেখো। তো দিদিমা তো মানে প্রচণ্ডভাবে আগলে রাখতে, যেহেতু মা ইয়েতে যেতেন, চাকরি করতেন, দিদিমা খুবই আগলে রেখেছেন। আর দিদিমা খুব বুদ্ধিমতীও, মানে যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য উনি যথেষ্ট। তো একদিন ও দেখে যে অন্ধকারের দিকে তাকিয়ে ওর ভাই বলছে, চলে যাও, চলে যাও। সে একটু কথা বলতে শিখেছে তখন, তখন তার বছর 2-1 বয়স। চলে যাও, চলে যাও, এরকম ভাবে। তখন বলছে, কাকে বলছিস চলে যাও? তখন ও না ঠিক বর্ণনাটা দিতে পারছে না যে ও কাকে দেখতে পাচ্ছে, কারণ ওর কাছে কিন্তু কোনো বাবা সম্পর্কে ওই দেয়ালের ফটো ছাড়া আর কিছুই নেই, ওর ওর স্মৃতিতে কিছু নেই। এবং ওকে এই সম্পর্কে কোনো কথাই বলা হয় না, কেউ কোনো কথা বলে না। আর ও ঠিক অতটা বড়ও হয়নি যে আমার বাবা কোথায় বা কী বৃত্তান্ত, বাবা কেন দেয়ালে ছবি হয়ে আছে, এতটা ভাবার মতো তার বয়স তখনও হয়নি। এর মধ্যে ওর মা আবার একদিন বোধহয় কোথা থেকে ফিরছিলেন, অন্ধকার গলি, উনি দেখেছেন যে ওনার পাশে ঠিক মানে কারোর আরেকটা ফুটস্টেপ শুনতে পাচ্ছে। তখন খুব স্বাভাবিক ব্যাপার, উনি অল্প বয়সী একজন মহিলা, খুব ভয় পেয়ে যে আবার তাকান, তাকিয়ে দেখেন একদম সেই জিনিস, ওর হাজব্যান্ডের সেই মানে কি বলবো, পুরো শরীর তো নয়, সেরকম একটা কিছু। এবং সে আবার কিছু মুখ দিয়ে কিছু বলছে, একদম পরিষ্কার। ও থেমে গেলেই কিন্তু, মহিলা যখনই থেমে যাচ্ছেন, সেও কিন্তু থেমে যাচ্ছে। সে যে অ্যাটাক করতে আসছে বা কিছু, তা কিন্তু না, কিন্তু সে কিছু বলছে। সে খুব স্বাভাবিকভাবে, এটা কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া তো সম্ভব নয়, কারণ যতক্ষণ আমরা জীবিত অবস্থায় তাকে পাশে স্বাভাবিক অবস্থায় পাই, তখনই তাদের সঙ্গে কথোপকথনে আমরা রাজি থাকি। কিন্তু মৃত্যুর পর কি হয় না হয়, বা তারপরে যদি সেই রকম ভয়ঙ্কর রূপের সে যদি আসে, সেই তো খুব সেটা কাছের মেনে মানুষ নেওয়া, হলেও সেটা শত কাছের সম্ভব মানুষ না। হোক, হ্যাঁ। সেটা কিন্তু সম্ভব নয়। এবং যথারীতি তিনি এসে আবার খুব ভেঙে পড়েন মায়ের কাছে। তখন ওর মা বলেন, তুই না একটু শোনার চেষ্টা কর, তুই ভয় পাস না, ভয় পেলে এটা কিচ্ছু করা যাবে না, কারণ ও কিন্তু আবার আসবে। ও তো কিছু বলতে আসছে, ও তো থেমে যাচ্ছে, ও তো তোকে আক্রমণ করছে না বা তোকে ভয় দেখানোর জন্যেই যে আসছে তা তো না, ও কিছু একটা বলছে। তো ওর দিদিমা সেটাই বললেন যে দেখ, ও তো কিছু বলতে আসছে, সেটা তোকে শুনতে হবে। এছাড়া একটাই রাস্তা আছে যে আমি তোকে নিয়ে গুরুদেবের কাছে যেতে পারি এবং কিছু রিচুয়ালস করতে হবে। বলছে, আমি এখন নতুন চাকরি, কিছুদিন হয়েছে আমার চাকরি, এবং সব চাকরির ক্ষেত্রেই যে চট করে ছুটি নেওয়া যায় সেটা তো সম্ভব না। বলছে, আমার কিন্তু, আমি পারবো না, আমার ডেস্ক জব, আমাকে কিন্তু খুব মানে খুব ইম্পর্ট্যান্ট কিছু কাজ করতে হয়, আমি এরকম চাইলেই ছুটি পাবো না। তো যাই হোক, তারপর একদিন উনি বোধহয় শুয়েছিলেন, ছেলে মেয়েকে নিয়ে শুয়েছিলেন।
তখন উনি দেখেছেন যে ওনার মাথার কাছে ওই জিনিসটা এসে দাঁড়িয়েছে। তখন মানে ঈশ্বরের নাম জপ করতে করতে উনি তাকিয়ে রয়েছেন। সেদিন কিন্তু ওর মুখ দিয়ে অদ্ভুত কয়েকটা শব্দ বার হলো। একটা মহিলার নাম বলল, মনে করো তার নাম রিমি বা কিছু এই ধরনের একটা কিছু নাম বলেছে। তারপর সে বলল যে পাহাড়ি জায়গায় তার পোস্টিং ছিল সেই পাহাড়ি জায়গাটার নাম করলেন। তারপরে শেষে বলল ক্ষমা। উনি ক্ষমা চাইছেন আর বললেন মুক্তি নেই, মুক্তি নেই। এরকম দু একটা টুকরো টুকরো শব্দ, একজন মহিলার নাম, সেই জায়গার নাম, পাহাড়ি অঞ্চল যেখানে ওনারা থাকতেন, সেই জায়গা যেখানে উনি থাকতেন সেখানের পাহাড়ি অঞ্চলের নাম। তারপরে যেটা উনি বললেন, ক্ষমা চাইলেন কেন সেটা তো ভদ্রমহিলার মাথায় কিছুতেই ঢোকেনি, যে ক্ষমা চাইছে কেন, এরকম এটা তো অ্যাক্সিডেন্ট, সেটা ক্ষমা চাইছে কেন। তারপরে উনি যেটা বললেন যে মুক্তি নেই। এবার উনি ধর্মর করে উঠে বসেছেন। উঠে বসার পর দেখছেন না কিছু নেই। তখন উনি মাকে সঙ্গে সঙ্গে ডেকে উনি বলেন, তখন বলল সবই ঠিক আছে, কিন্তু এই যে রিমি না কি একটা নাম বলল, এটা কি, এটা কার নাম, যে একটু খোঁজ লাগা। ওর সঙ্গে যারা কাজ করতেন তাদের কাছে, তুইও তো এখন ওখানে চাকরি করিস, তুই তাদের কাছে যান, যে ওর যারা এক্স কলিগ ছিল তারা তো এখন তোর কলিগ হয়েছে। বললো ঠিক আছে। ও অফিসে গেল। অফিসে গিয়ে না খুব ভালোভাবে ভেবেচিন্তে দেখলো যে একজন ভদ্রলোক আছেন যার সঙ্গে ওর হাজব্যান্ডের ভালো সম্পর্ক ছিল, যে কিন্তু ওকে বেশ এড়িয়ে চলে কোনো একটা অজানা কারণে। ও যতবার মানে অফিসে থাকতে গেলে সবার সঙ্গে সবার ভালো রিলেশন রাখতে হয়, কিন্তু তিনি যেন একটু ওর কাছ থেকে যেন একটু সরে সরে পিছলে পিছলে যান। ওর তো ব্যাপারটা কিছুই বোঝে না যে ব্যাপারটা কী। তা ও গিয়ে একদিন তার সামনে গিয়ে টিফিনের সময় গিয়ে বসেছে। তখন ভদ্রলোক দেখা গেল প্রচণ্ড অস্বস্তিতে ঘামতে শুরু করলো। সে রুমাল টুমাল বার করে ভালো করে নিজের মুখ টুক মুছে, হ্যাঁ বলুন বৌদি, কিছু বলবেন? বলছে হ্যাঁ আমি না আপনার একটু সাহায্য চাই। বলছে হ্যাঁ বলুন। বলে আমি এরম দেখছি, আচ্ছা। আপনার বন্ধুকে আমি দেখতে পাচ্ছি এবং সে এই শব্দগুলো আমাকে বলছে। এর কোনো ক্লু কি আপনার কাছে আছে? আমাকে কি কোনোভাবে আপনি সাহায্য করতে পারেন? তখন ভদ্রলোক বলল, আমি তো সবটাই জানি। আমার নিজের ভেতরে একটা অসম্ভব আ অস্বস্তি হয় আ আপনাদের দেখলে। তার কারণ পুরো ঘটনাটাই, ও যে আপনার সঙ্গে যে কতটা বেইমানি করেছে তার তো মানে উম কি বলবো? এর কোনো শেষ নেই। সবচেয়ে নোংরামিটা ও আপনার সঙ্গে করেছে। তখন বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে বলুন। তখন বলল যে আপনাকে যখন ও এই অফিসে রেখে দিয়ে যায়, লোকাল অফিস মানে সরি লোকাল ওর নিজের বাড়িতে যখন আপনাকে রেখে দিয়ে যায়, আপনাকে একটা ঘর তুলে ব্যবস্থা করে দিয়ে গেছে। অমুক জায়গায় আপনারা ছিলেন, সেখান থেকে ওই পাহাড়ি এলাকায় ও চলে যায়। আপনি জানতেন না ওর সঙ্গে আরেকজন মহিলার, তার একদম স্বামী স্ত্রী হিসাবে সেখানে তারা বসবাস করতে শুরু করে। তখন বলছে কী বলছেন আপনি? বলছে আপনি চলুন, আমি তাকে দেখিয়ে দেবো আপনাকে। আপনাকে আমি দেখিয়ে দেবো। একটা জিনিস মনে রেখো যে ওই সময়টা কিন্তু কারোর হাতে মোবাইল ছিল না। হুম। না হলে এখনকার দিন হলে সে টক করে একটা ছবি দেখিয়ে দিতে পারতো বা কিছু। বা তাদের হয়তো নিশ্চয়ই ফেসবুক অ্যাকাউন্ট থাকতো বা কিছু একটা থাকতো। তো সেরকম তো কোনো প্রামাণ্য কিছু জিনিস ওর হাতে নেই। বলছে কিন্তু আপনি বিশ্বাস করুন আমি ওকে অনেকবার বারণ করেছি যে তুমি তোমার স্ত্রী বাচ্চার উপর চরম ইয়ে করছো। তখন বলেছে ধুর, হয়েছে একটা মেয়ে, আমি কোনোদিন এরকম চাইনি। ও! আমার একটা আমি এই সংসারটাকে ঠিক আমার আমার ভালো লাগছে না। তখন বলছে বৌদি একটা জিনিস মনে রাখবেন, কিছু মানুষ থাকে যারা না একজন সঙ্গীতে সন্তুষ্ট হয় না। তারা বায়োলজিক্যালি এরকম হয়। হুম। ঠিক আছে? যার ফলে আ সেই বিকৃতিটাকে তারা টেনে নিয়ে চলে। মানে সামাজিক যে একটা বাঁধন, যে তোমাকে এখানে থাকতে হবে, তোমার এটা পরিবার, এর সমস্ত রেসপন্সিবিলিটি তোমার, এইটাতে সে বিশ্বাসই করত না। সে হচ্ছে মানে আ নিজেকে হয়তো ভ্রমর
এই সমস্ত কিছু ভাবতো, মৌমাছি ভাবতো যে আমি যাব ফুলে ফুলে মধু খেয়ে উড়বো। এখন ঠিক সেই মেন্টালিটি নিয়েই সে কিন্তু যায়, এবং ওখানে গিয়ে যখন সে বেশ কিছুদিন থাকে, যখন বছরখানেক বাদে আপনার ছেলে হয়, তখনই কিন্তু সমস্যাটা শুরু হয়। কারণ সে হয়তো এটাও হতে পারে যে ওখানে যে ভদ্রমহিলার সঙ্গে ও থাকতো তার ব্যাপারে ওর ইন্টারেস্ট চলে গেছে। এরা তো খুব সহজেই এটা তো যে নিজের ওয়াইফকে এইভাবে ডিচ করতে পারে হ্যাঁ, তাহলে তো সেখানে হি ক্যান ডু এনিথিং। হ্যাঁ, হ্যাঁ, তাকে বিশ্বাস করার কোনো মানে লজিকই নেই, তাই না? অতি বোকা মহিলা হলেই তাকে বিশ্বাস বিশ্বাস করে। করে, হ্যাঁ, একদমই হ্যাঁ, তাই। যে হ্যাঁ। নিজের স্ত্রী বাচ্চাকে একদম, যে ছেড়ে চলে নিজের আসছে। অফিসিয়ালি যার সাথে সে ম্যারিড তাকে যদি কেউ ছাড়তে পারে তাহলে হ্যাঁ, নেক্সট অপশন যে আসছে হ্যাঁ, সে কি করে এক্সপেক্ট করে যে কারণ তার তোমার সাথে চেয়েও better থাকবে। কিছু থাকবে, একদম। তোমার চেয়েও বেটার কিছু হ্যাঁ। থাকবে। কিন্তু সেখানে আরেকটি বড় কেলেঙ্কারি ছিল। আচ্ছা, সেটা অবশ্য এই ভদ্রলোক সেটা এক্সপ্লেন করেননি, সেটা আমি পরে বলছি। তো বলে সেখানে কিন্তু ওদের মধ্যে সমস্যা শুরু হয়ে যায়, এবং আমি যতদূর জানি ও মোটামুটি তাদের কাছ থেকে পালিয়ে আপনার কাছে এসছে। কারণ সেই যে মহিলা, সেই মহিলাকে আমি দেখেছি। সেই মহিলা, কিছু মহিলা থাকে না অসম্ভব জাঁদরেল টাইপের, এত মিষ্টি বাড়িতে একটা খুব স্বাভাবিক একজন শিক্ষিত একটি মেয়ে, তার সঙ্গে যে তাকে যে ছেড়ে চলে গিয়ে সে একটা ভয়ঙ্কর দজ্জাল, তার চেয়ে অনেকটা বড়। ও আচ্ছা। হ্যাঁ, পুরুষটির থেকে কিন্তু সেই নারীটি বয়সে বেশ কিছুটা বড় ছিল, কিন্তু তারও হাজবেন্ড ছিল না। এবং তার মধ্যে যে ও মোহময়ী কী রূপ দেখেছিল তা তো ভগবান জানে, কার যে কাকে পছন্দ হয় এটা তো বলা খুব মুশকিল। এবং সেখানে কিন্তু আরেকটি ঘটনা আছে, যেটা তার কিন্তু একটি বছর 15-16 একটি মেয়ে ছিল। আমি পরে আসছি সেই ঘটনাটা ও এখনও জানেনি, সেজন্য আমরাও জানছি না। তো তারপর ও যখন এতগুলো ঘটনা শোনে, তখন ও আবার পুরো ভীষণভাবেই মানসিক দিক দিয়ে ভেঙে পড়ে, অসম্ভব। এইটা কি মেনে নেওয়া যায়? এটা কি মেনে নেওয়া সম্ভব? এমনিতেই বাইরে থাকতো, ওদেরকে ওইভাবে ছেড়ে দিয়ে তার অভিমান একরাশ জমেই ছিল। উপরন্তু আবার যখন জানতে পারে যে এইটা তার রিজন, তাহলে মানে এই দুঃখটা রাখার কোনো জায়গা না, নেই। একদমই। তবে ও এটা বুঝলো যে ওই জন্যেই বোধহয় ক্ষমা ক্ষমা বারবার এই শব্দটা সে ব্যবহার করছে, যে সত্যি তো তুমি তো নিজের সন্তানের সঙ্গেও তো প্রতারণাটা করেছো, ঠিক তাই তো। তখন তারপরে ও বাড়িতে এসে ইয়েকে জানায়, ওর দিদিমাকে জানায়। তখন ওর দিদিমা যেটা বলে যে একটা কাজ করি আমরা, এই দুটো বাচ্চাকে নিয়ে আমরা যাব না, একে কোনো রিলেটিভের বাড়িতে আমরা রাখবো, তুই আর আমি দেখে আসি সেই মহিলার যদি কোনো হদিশ করতে পারি। কারণ এই যদি ঘটনা, ও আরও একটা জিনিস ভদ্রলোক যে জিনিসটা মেনশন করলেন, যে সে কিন্তু তন্ত্রমন্ত্র পূজা আর্চা নিয়ে থাকতো। এটা কিন্তু, এই তথ্যটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওর দিদিমার এটাতেই স্ট্রাইক করেছে যে তাহলে কি এই যে ওর মৃত্যুটা, এর সঙ্গে কি সামহাও ওই ঘটনাটা জড়িত? কারণ সে তো তাকে বলেছে ছেড়ে আসছে, এবং তাকে যে ছেড়ে ও যে আবার বাড়ি ফিরছে, এটা কিন্তু সেই ভদ্রলোক ওর সেই বন্ধুকে কিন্তু জানিয়েছে। সেই বন্ধু কিন্তু তার স্ত্রীকে ঘটনাটা বলল যে আমাকে কিন্তু লাস্ট অব্দিও এটাই চিঠিতে জানিয়েছিল যে আমি বাড়ি ফিরছি, এবং সে তো ট্রান্সফারের জন্য চেষ্টাও করছিল, হয়তো ট্রান্সফার হয়ে যেতে এই অফিসেই হতো। তো এই সমস্ত কিছু নিয়ে ওই দিদিমার মনে একটা বিরাট প্রশ্নচিহ্ন জাগে যে তাহলে কি এটা সঠিকভাবে, যে মানে অ্যাক্সিডেন্ট কখনোই সঠিক হয় না, যাই হোক, তার পেছনে কারণটা কি অন্য কেউ, নাকি ওটা বাই চান্স ওর হয়ে গেছে? আরেকটা প্রশ্ন তো ওদেরকে এমনিতেই কুড়ে খেত যে ওই দিন তো ওনার ফেরার কথা ছিল না, তাহলে উনি সেই সময় ট্রেনে করছিলেনটা কি? হ্যাঁ, এবং উনি যে আসছেন বা কিছু মানে সেরকম কোনো ইনফরমেশন ছিল না। তো ওরা দুজন গেলেন, যেতে 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 সেই অফিসে গিয়ে যোগাযোগ করলেন, হ্যাঁ উনি অমুক জায়গায় ছিলেন ইত্যাদি ইত্যাদি। সেটা দেখা গেল একেবারেই একটি পাহাড়ি বস্তি টাইপের, এমন কিছু ভালো জায়গা নয় সেখানে। কিন্তু সেই বাড়িটিতে যখন গিয়ে তারা পৌঁছলো, নাম ধাম জিজ্ঞাসা করলো, সেই যে রিমি বলে যে নামটা বলেছিল, তখন সেখানে একজন বৃদ্ধা বয়স্কা মহিলা পাশের বাড়িতে থাকতো। তারা বলল, বাবা কেচ্ছায় তো আর বাঁচি না,
সে মানে প্রচুর বাজে বাজে ঘটনা, সে তার লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে খুব বাজেভাবেই বলেছে যে ও তুমি তার স্ত্রী, মানে ইস, হায় হায়, কি হিউমিলেটিং ব্যাপার একটা। তুমি তার স্ত্রী, সে তো একেবারে মানে এ তো কি বলবো, এত বাজে মানুষ তো আমি কোনোদিন দেখিইনি, এরকম যে হয় আমি দেখিনি, কিছু মনে করো না বাচ্চা, তোমার স্বামীর মতো এরকম ভয়ঙ্কর পুরুষ আমি দেখিনি। বলেছে কেন, কি করেছে সে, কি করেছে, ওই মহিলার সঙ্গে এসে থাকতো, বলছে হ্যাঁ ওই মহিলার সঙ্গে এসে থাকতো, সেটা কোনো কথা নয়। এরপরের ব্যাপারটা আরও মর্মান্তিক, মর্মান্তিক মানে মেনে নেওয়া যায় না কিছুতেই, কারণ সেই যে 14-15 বছরের যে মেয়েটি ছিল, বা 15-16 হার্ডলি, মানে ওই মেয়ের যে হ্যাঁ ওই মহিলা, সেই মহিলা যে তান্ত্রিক তন্ত্র সাধনা করতো, পুজো আর্চা করতো, এবং অনেক কিছু নাকি মুরগি টুরগি নিয়ে এসে বাড়িতে বলি ঠুলি দিত, এই সমস্ত ছিল তার। খুব স্বাভাবিকভাবে এটা ওই লোকটার পক্ষে ভয়ঙ্কর হয়ে গেছিল। সেটা সে এখান থেকে পালাতে পারলে বাঁচে আর কি, এরকম একটা তার ছেড়ে দেওয়াকে দেওয়াচি অবস্থা, খুব ভালো হয়েছিল, খুব শাস্তিটা খুব, তবে বেশি জোরদার হয়ে গেছে আর কি। তো সেখানে সেই মহিলা যখন বিভিন্ন মন্দিরে পুজো দিতে যেত বা বাইরে কোনো কাজে যেত, তখন বলতেও ভীষণ খারাপ লাগছে, কারণ সে তো সম্পর্কে ওই যে রিমি বাচ্চাটি, বাচ্চা মেয়েই বলবো আমি, 15-16 বছর, তার তো স্টেপ ফাদার হচ্ছে সম্পর্কে, তার মায়ের সঙ্গে সে লিভ ইন করে, তাহলে তো স্টেপ ফাদারের জায়গায় দাঁড়ালো। সে তাকে ফোর্স করতো, এবং ফোর্স করতো এত ভয়ঙ্করভাবে যে সেই মেয়েটিকে বলতো যে তুমি যদি এটা তোমার মাকে জানাও, আমি দুজনকেই মেরে ফেলবো। এটা এক্সট্রিম, এক্সট্রিম না, মানে ভীষণ বাজে ব্যাপারটা। ছি মানে হ্যাঁ ঠিক আছে, তাও ওয়াইফকে ছেড়ে অন্য কারোর সাথে ছিল সেটা অবধি তবু কনসিডার করা যায়, কিন্তু যেখানে এটা আনঅফিশিয়ালি হলেও বাবার স্থানীয় তো পিতৃসম কেউ কি করে এরকম অ্যাপ্রোচ করতে পারে। সেই মায়ের কথাটা ভাবো তো, যে তার সঙ্গে লিভিনে রয়েছে, একটা সম্পর্কে রয়েছে, সে তো জানে যে আমার বাচ্চাটা সবচেয়ে সেফ জায়গায় রয়েছে, আমার হাজব্যান্ডের কাছে রয়েছে, মানে বা ওই সেই সম্পর্ক যে আমার বয়ফ্রেন্ডের কাছে রয়েছে, সে তো বাচ্চাকে ছেড়ে যাচ্ছে। তার তো মাথাতেও আসেনি কোনোদিন যে এইরকম সিচুয়েশনটা হতে পারে, তাহলে তো মা আগলে রাখতো, বা আমার তো মনে হয় পিটিয়ে শেষ করতো, তাই নয় কি? যে কোনো মা তার মেয়ের এই দুর্গতির কথা তো কিছুতেই কেউ মানতে পারবে না, যেই হোক না কেন, সে নিজের বাবা হলেও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মা একদম মানে কুপিয়ে দিতেও সে ছাড়বে না, সে তখন মেয়ের ব্যাপারে সব মায়েরা হিংস্র বাঘিনী, তখন অত সহজ নয়। তো যাই হোক, এবার কিছুদিন বাদে যখন এদিকে মানে আমাকে যে ঘটনাটা বলছে তার ভাই হচ্ছে, ততক্ষণে ওই মেয়েটির সে যে অন্তঃসত্ত্বা সেটা বোঝা যাচ্ছে। হায় ভগবান, মানে শুধু যে ইন্টিমেট হয়েছে সেই লেভেল অবধি নয়, মানে সেই ওই মহিলার মেয়েটিও সেও কনসিভ করে গেছে, হ্যাঁ অ্যাডভান্স স্টেজ তখন, ঠিক আছে। এইটা দেখার পর থেকে সেই মহিলা, সেই যে রিমির মা, যে সে ফেরোসাস হয়ে যায় খুব স্বাভাবিকভাবে। তখন তাকে বলে যে আমি তোমাকে ধ্বংস করে দেবো, একদম শেষ করে দেবো তোমাকে। এবং সেই যে চিৎকার করে যে ইয়েগুলো, চিৎকারগুলো যে হতো, এই মহিলারা সব শুনতে পেত, আশেপাশে যারা ছিল তারা সব শুনতে পেত, এবং তাদের মধ্যে মারধর, গালাগালি, যা যা নুইসেন্স হতে পারে আর কি, সবই হতো। তো এরকম যখন হয়, তখন ওই ভদ্রলোকই বলতে বাধ্য আর কি, যাই হোক, তো তিনি পালাতে চেষ্টা করেন। তিনি বলেন যে না, আমার ওখানে ছেলে হয়ে গেছে, তোমাদেরকে আমি কিছু টাকা দিয়ে দেবো, এককালীন কিছু টাকা দিয়ে দেবো, তোমরা আমার ঘাট থেকে নামো। মানে ওর ছেলের ওদিকের আকর্ষণটা এমন বেড়ে গেছে। হ্যাঁ, তখন একেবারে তার আসলে আমার যা মনে হয় যে এর এই পুরো ব্যাপারটার মধ্যে এত নোংরামি ছিল। সব সময় নোংরা ঘাটা কিন্তু সব মানুষের পক্ষে স্বাভাবিক লাগে না, একটা সময় সেখানে বিরক্তি আসবে, হয়তো চলে এসেছিল, কিন্তু পরে আর ও নিতে পারছিল না, কারোর ভালো লাগে না। হ্যাঁ, নোংরাটা নোংরাই, আর যেখানে পরিষ্কার একটা স্বচ্ছ জীবন রয়েছে তার আকর্ষণ তো হবেই। তারপরে ঠিক আছে, এই মহিলা কিন্তু তখন দেখা যায় যে ভীষণভাবে পুজো আর্চা প্রচণ্ডভাবে বেড়ে গেল, এবং বলল যে তুমি গিয়ে দেখো তোমার কি করি। সেই ভদ্রলোক পালিয়ে গেল, মানে হচ্ছে সমস্ত কিছু নিজের যাবতীয় জিনিস রেখে টেখে সে
কোথায় একটা গিয়ে পালিয়ে রইল, কিন্তু অফিসে ছুটি নিয়ে নিল, টানা ছুটি নিল অফিসে, যার ফলে অফিস থেকে কিন্তু মানে কোনো সেই ধরনের কোনো খবর ওরা কিন্তু পায়নি যে ওখান থেকে কবে ও রওনা দিচ্ছে বা কিছু। এর কিছুদিনের মধ্যেই যখন মানে মাসখানেক মাস দেড়, ওর বাবা তো এদিকে আসছে, ওর বাবা এদিকে আসছে, কথা বলছে, ইয়ে করছে, যাচ্ছে আসছে। এখন সে কী করে অফিস ম্যানেজ করছিল এইটা খুব একটা, ওরাও খুব একটা ভালো খবর টবর নেয়নি। যাই হোক, শুনেছে যে মাঝে মাঝেই সে বড় বড় ছুটিতে থাকতো। ওই ছেলে হয়েছে, আমি বাড়ি যাব এবং আমাকে ট্রান্সফার করার মানে আমাকে ট্রান্সফার করে দিন, সেটা আমার ফ্যামিলির পক্ষে খুব দরকার, ইত্যাদি। এরকম যখন সিচুয়েশনটা হলো, তখন একদিন ওই রিমি যে মেয়েটি, সে একেবারে অপরিণত থাকলে তো তার ভেতরের যন্ত্রাংশ সবই অপরিণত, কিছুই তো পরিণতি পায়নি। তার ফলটা যেটা হলো, তার ওই আচমকা একটা লেবার পেন ওঠে এবং সে তাতে কিন্তু মারা যায়, সে সহ্য করতে পারেনি। এবং ওই যথারীতি ওরা যে ভীষণ একেবারে দৌড়ে গিয়ে হসপিটালে দেওয়া বা কিছু, সেগুলোও কিছু করেনি, নিজেরাই ভেবেছিল হয়তো ম্যানেজ করে নিতে পারবে। কারণ এটাই আশেপাশের বাড়িদেরকেও বলে রেখেছিল যে এই ঘটনা, আমার মেয়ে যে প্রেগনেন্ট বা এই ধরনের ব্যাপার, এটা যদি তোমরা বলো, তোমাদের পেছনে এমন জিনিস লেলিয়ে দেবো যে ওখান থেকে কিন্তু আর বেরোতে পারবে না। তা ওরা তো ভীষণভাবে বিশ্বাসী, এই সমস্ত প্রচণ্ড বিশ্বাস করে, বাবা দরকার নেই, ওদের বাড়িতে কী কেলেঙ্কারি আছে আমাদের, এইটা ভেবে তারা চুপচাপ থাকে। মেয়েটি এবার মারা যায় এবং খুব বিকৃত একটি বাচ্চার জন্ম হয়, ঠিক আছে। তখন মহিলা, দেখা যায় তার যে মা, সেই রিমি মেয়েটির যে মা, সে রিমিকে গিয়ে কিন্তু তার অন্ত্যেষ্টি করে, কিন্তু এই বাচ্চাটিকে সে জড়িয়ে টড়িয়ে কোথায় নিয়ে চলে যায়, তার আর কোনো হদিশ নেই, জিনিসপত্র সমস্ত ফেলা, সব কিছু সেই বাড়িতে, সেই যে মালিক, সে সব কিছু বারঠার করে দিয়ে সে নতুন আবার ভাড়াটে বসিয়ে দিয়েছে, খুব স্বাভাবিক ঘটনা, সে কেন ওটা ফেলে রাখবে। বলছে ওরা তো মানে কি করবে, মানে ওর হাজব্যান্ড এই লেভেলের খারাপ, খারাপের তো একটা সীমা থাকে, যে সে তাকে ঠকিয়ে একজন মহিলাকে নিয়ে সে বাইরে গিয়ে থাকছে, এটাই তো একটা চরম শকিং ব্যাপার। তারপর আবার এটা দেখা গেলো যে সে 15-16 বছরের মেয়েকেও হাতে পেয়ে ছাড়ে না। ওর মা তো মানে মানে কয়েকদিন খাওয়া দাওয়া বন্ধ করে দিল, একেবারে ভীষণভাবে ইয়ে হয়ে পড়লো। কিন্তু ওর দিদিমা বলেছি যে ভীষণ স্ট্রং এবং খুব শান্ত মাথার মহিলা, সে বলল না, এরমভাবে তুমি পড়ে পড়ে ইয়ে হলে তো হবে না, এখান থেকে বের করতে হবে। তুমি একটা জিনিস ভুলে যেও না, তোমার দুটি ছোট ছোট বাচ্চা আছে, যে জিনিসটা ওকে যদি, তার মৃত্যুর কারণটা যদি ওই রকম একটা ভয়ঙ্কর কিছু হয়ে থাকে, সেটা তোমাদের ছাড়বে, তুমি ভাবছো কেন? তোমার বাচ্চাদের উপরেও তো হতে পারে এফেক্ট। তুমি চলো আমার সঙ্গে। গিয়ে তারা বেনারসে দেখা করে, ওই ছুটি টুটি নিয়ে বাচ্চা টাচ্চা সহ সব যায়, বেনারসে গিয়ে দেখা করে। এবং সেখানে তারা বলে যে আমরা একটাই কাজ করতে পারি, ওই পাশের যখন আমরা কোনো হদিশ পাচ্ছি না, সেখানে তো অসুখটা না জেনে তো ওষুধ দেওয়া সম্ভব নয়, আমরা এটা করতে পারি যে এই লোকটির যাতে সদ্গতিপ্রাপ্ত হয়, সে যাতে মুক্তি পায়, সেই ব্যবস্থাটা আমরা করতে পারি। তখন ওকে ওইটুকু ছোট বাচ্চা টাচ্চা সব কিছু নিয়ে ওরা প্রচণ্ড কষ্ট করে, এতদিন আগের ঘটনা বলছি আমি, প্রেতশিলায় গিয়ে ওরা কিন্তু তার যা যা করণীয় সমস্ত শাস্ত্রমতে বিধিসম্মতভাবে, সেই যে গুরুমশাই তিনি নিজে গিয়ে সমস্ত প্রোটেকশন দেন এবং এই কিছু জিনিস দিয়ে দেন যে এইগুলো বাড়িতে চারপাশে লাগাবে, কিন্তু খুব ভালো হয় তোমরা যদি জায়গাটা পরিবর্তন করো। কারণ ওই তো বললাম, আমরা তো বুঝতে পারছি না যে, তবে এটা 100% শিওর যে ওর মৃত্যুটা স্বাভাবিক নয়, ওটা কখনোই স্বাভাবিক হতে পারে না। কারণ সে খুব আনন্দের সঙ্গে আসছিল, একটা মানুষ যখন খুব আনন্দের সঙ্গে আসে, সে প্রচণ্ড কেয়ারলেস হয়ে, তার কারণ সে তো জানে যে সে কতটা ইম্পর্ট্যান্ট এখন এই সংসারটার জন্যে, সে আরও কেয়ারফুলি রাস্তাঘাটে চলাচল করবে। সে এমনভাবে থাকবে না যে আমি আজকে রডটা ধরে ঝুলছি বা ট্রেন আসছে আসুক আমি রাস্তা পার হচ্ছি, এটা সে করবে না, মানে রেল লাইন পার হচ্ছে, এটা তার এতটা ভয়াবহ যে তার পরিণতিটা হয়েছে, এটা স্বাভাবিক নয়। আর যার জন্যই সে বারবার ওই শব্দটা
সে ব্যবহার করছে, এবং রিমি শব্দটা সে যে ব্যবহার করছে, তাহলে কি রিমির কোনো প্রেতাত্মা বা কিছু এখানে তোমাদের বাড়ির ধারপাশে আছে কি না? বললাম, সেই ভদ্রলোক বলে, আমার পক্ষে এতটা দূর গিয়ে আমি পারবো না, বেটার তোমরা ওই জায়গাটা ছেড়ে দাও। তখন ওরা এখানে আসলো। এখন ছেড়ে দাও বললেই তো, মেয়েটি সামনে একটি স্কুলে পড়ে, তার ওরকম সেশনের মাঝখানে সরানো সম্ভব না। তো ওইরকম সেশনের মাঝখানে তো বাচ্চাকে ছাড়িয়ে নেওয়া যায় না। সেই জন্য ওরা দেখলো যে না, এখন অ্যানুয়াল পরীক্ষা হচ্ছে, এটা হয়ে যাক, তারপর আমি ঠিকঠাক করে সরবো। এবং ও যেটা অ্যাপ্লাই করলো যে আমাকে কলকাতার কোথাও আমাকে পোস্টিং দাও, কারণ বেশিরভাগ আত্মীয় স্বজন তখন কলকাতায়। ওর মা এটা বললেন যে আমি ওখানে গিয়ে, এখানে আমার অসুবিধা হচ্ছে ইত্যাদি কিছু একটা উনি দেখালেন, এবং যে কোনো কারণেই হোক ওনার উপরে কিন্তু আম, সবাই খুশি ছিলেন, ওনার কাজকর্মে খুব খুশি ছিলেন। আর তাছাড়া ভদ্রমহিলার জীবনে এত বড় একটা ভয়ঙ্কর, পুরোটা কেউই জানতো না, কেউই জানে না, কিন্তু যাই হোক এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশন, এবং দুটো বাচ্চাকে উনি ভালো করে মানুষ করতে চান, এটা তো খুব একটা, কি বলবো, একটা মর্মস্পর্শী ব্যাপার। সবাই ঠিক আছে এরকম রাজি হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে তোমার কলকাতায়। এর মধ্যে ও তো তখন আরেকটু বড় হয়েছে, মেয়েটি তো তখন আরেকটু বড় হয়েছে, ও একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। ও একটা স্বপ্ন দেখে যে একটা কাটা বুড়ো আঙুল সেটা আসছে, সেটা এসে ওর মায়ের মাথায় তাকে সেটা ঘষা হচ্ছে, ও না কিছুই বুঝতে পারছে না। ওকে। ও কিন্তু এই ব্যাপারে কিচ্ছু জানতো না, সেই রিচুয়ালসটা তখন অত ও তো ছোট, ওকে কিচ্ছু তো জানতো না। জানানো হয়নি, ও রাইট? তখন মাকে গিয়ে বলে, মা আমি একটা ভয়ঙ্কর জিনিস দেখছি। কি? বলছে একটা কাটা একটা আঙুল আসছে। হ্যাঁ, কাটা আঙুল আসছে? ওর মা তো বুঝে গেছে যে ব্যাপারটা কি। তখন তুমি কি দেখছো? বলছে এরকম না, তোমার মাথার মধ্যে না ঘষছে পাটা, ওরকম ভাবে ছোট, আর এরকম একটা সাইজের আঙুল। তো ওকে তো কি করবে, ওই যা যা জিনিস ওরা দিয়েছিল, যে যদি এর পরেও যদি কোনো বাজে সিচুয়েশন হয় এগুলো তোমরা ধারণ করো, এই করো, কিছু তো প্রসিডিওর বলে দিয়েছিল। তো সেই জিনিসগুলো আবার করা শুরু হলো, এবং ও দিদিমা বললো তুমি ব্যাগ গোছাও, যে দিনকে অ্যানুয়াল শেষ হবে আমি বেরিয়ে যাবো এখান থেকে। তারপরে ও যে এই জিনিসটা দেখলো, ও এইটা প্রায় প্রায় দেখতে শুরু করলো, এবং ও ঘেমে নে একেবারে ভীষণভাবে ইয়ে হয়ে যেত, এবং ওটা এত বিশ্রীভাবে ওর মনকে এফেক্ট করলো যে ও তারপর না স্বাভাবিক হতে ওর অনেকক্ষণ সময় লাগতো। ও মাকে গিয়ে আঁকড়ে ধরে বসে থাকতো, ওই জিনিসটা আর সহ্য করতে পারতো না। এরপরে দেখা গেল ওই যে ওর যে ভাই, সে তো তখন একেবারেই ছোট, সে বলছে মা ওই ছেলেটাকে বিস্কুট দাও। হ্যাঁ, কোন ছেলেটাকে? ওই যে জানলার বাইরে দাঁড়িয়ে আছে, বিস্কিট দাও। তখন ও না পায়ে পায়ে এগিয়ে গেছে, দেখি তো কি ভাই এটা কি বলছে। জানলাটা যখন খুলেছে দেখছে একটা ভীষণ বদখত চেহারার একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। ও দৌড়ে এসে বলেছে মা ওখানে একটা ভীষণ একটা বদখত চেহারা। এবার ও দিদিমা শুধু বললো এটা সেই মিলির সেই সন্তান রে, এখানে আমরা আর একদিনও থাকবো না, আমরা এখানে একদিনও থাকবো না। আমি কোনোদিন কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু বাচ্চারা যখন দেখতে শুরু করেছে আমি এখানে কিছুতেই থাকবো না। পরের দিন ওরা ওখান থেকে বাক্সপ্যাটরা গুছিয়ে, পরীক্ষাটাও হয়ে গেছিল, একদম সোজাসুজি কলকাতায় চলে আসলো। তো কলকাতায় আসার পর এবার কিন্তু কলকাতার যে যারা স্থানীয় ওদের আত্মীয় স্বজন ছিল তারা কিন্তু খুব ভালো, পরিবারটা খুব ভালো। তারা কিন্তু কিছুটা কিছুটা করে, মানে কেউ বললো যে আমি মেয়েটার কিছু পড়াশোনার ক্ষেত্রে যা যা লাগবে আমি কিছুটা দেব, ওর ছেলের ব্যাপারে কেউ বললো যে আমি এটা স্পন্সর করব, এরকমভাবে কিন্তু ওর মায়ের অনেকটা হালকা হয়ে গেল ব্যাপারটা। কিন্তু মা দিদিমা সবাই চারজনে মিলে সেই একটা বাড়ি ভাড়া করে কলকাতায় এসে থাকা মানেই তো এত সহজ কিছু না, সেখানে তার যথেষ্ট ভালো খরচের ব্যাপার আছে। তবে ভদ্রমহিলাও তো চাকরি করতেন। এরকম কিছুদিন বাদে ওরা যখন বেশ বছর ৩-৪ মতো হয়ে গেছে, ওরা বেশ ভেবেছে যে যাক বাবা আর এই সমস্যা কিছু হবে না। তখন বোধহয় আমার মা একদিন ছাতে গেছেন, যে বাড়িটা তখন তো এরকমভাবে ফ্ল্যাট অত হয়নি, মানে একটা দোতলায় ওরা ভাড়া থাকতো। তো সেখানে গেছেন ওরা ছাতে জিনিসপত্র মেলার জন্যে।
গিয়ে দেখেছে যে ওইরকম একটা বদখত শেপের একটা বাচ্চা একদম কোনায় দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে হাসছে। ভদ্রমহিলার ওই যে শরীর খারাপ হলো, হুম হুম 3 দিনের মধ্যে কিন্তু ভদ্রমহিলা মারা যান। অদ্ভুত মৃত্যু হয়, মানে তিনি যে ওই যে ভয়টা পেয়েছেন, হুম তখন উনি ভাবলেন যে ওনার কাছে যেটা সবচেয়ে বড় ভয় হলো যে এবার কি তারা আমার ছেলে মেয়েকে নিতে আসলো, হুম আর আমি কি করব, মানে এই আতঙ্কটা আমার ছেলে মেয়ের কি, তিনি যেন প্রতি মুহূর্তেই পারলে ওদেরকে জড়িয়ে ধরে বসে থাকেন। তারপর না ধুম জ্বর আসলো, ডাক্তার ফাক্তার দেখালো কিন্তু কিছু করতে পারলো না, উনি মারা যান। আচ্ছা, উনিও মারা গেলেন? উনিও মারা গেলেন। ওকে। তখন ওরা তো মানে পড়াশোনার মাঝখানে, তখন অনেকেই অনেক কিছু বলে ঠলে ওদেরকে, আত্মীয় স্বজনরা এসে এক জায়গায় স্থির করে দুজনেই দুটো হোস্টেলে চলে গেল, যে বাকি পড়াশোনাটা করুক, আমরা দেখে নেবো, কোনো অসুবিধা নেই। তখন যেহেতু দুজনে দুটো ভালো নামকরা স্কুলের হোস্টেলে চলে গেল এবং বাবা মা কেউ নেই, ওদের পড়াশোনাটা কিন্তু অনেকটাই মানে কি বলবো, অনেক ছাড় পেলো ওর আর কি, অর্থনৈতিক দিক দিয়ে অনেক ছাড় পেলো। তো তারপরে ওরা পড়াশোনা শেষ করবে, তারপর চাকরি পাবে। দিদিমা ততদিন একা এখানে থাকবেন না। দিদিমা বলল, না আমি তাহলে ওই বাড়িতেই চলে যাচ্ছি, আমি তো কোনোদিন কিছু দেখিনি, হুম হুম আমি ওই ওপরের ঘরগুলোতে উঠবো না, যে ঘরগুলোতে সবাই ভয় পেয়েছে আমি উঠবো না, আমি নিচে একতলায় থাকবো, আমি কোনোদিন, আমার কিছু হবে না, আমার শরীরে এমন জিনিস আছে আমার কোনোদিন কিছু হবে না। সে ভদ্রমহিলা অসীম সাহস, হুম। এবং ভদ্রমহিলা তো মানে সেই ডেট অবধি কিছুই দেখেননি। আর এবং উনি একা কলকাতায় থাকার কোনো ওনার সেন্স কোনো, মেকও করে হ্যাঁ, না। উনি হ্যাঁ। উনি বললেন যে না আমার এখানে ভালোও লাগছে না, আমি কি এখানে একা থাকবো। হুম হুম উনি চলে গেলেন। তারপর বেশ কিছুদিন কোনো কিছু বছর কোনো সমস্যা ওদের হয়নি। ভাই এক জায়গায় থাকে, বোন এক জায়গায় থাকে, মাঝে মাঝে ওদের দেখা হয়। তারপর ধীরে 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 ওর যখন একদম পড়াশোনাটা শেষ পর্যায়ে, তখন ও দেখলো যে না আমি এবার একটু চাকরির চেষ্টা করব। তখন ও একটা পার্ট টাইম ঢুকে গেল। পার্ট টাইম যখন করছে, ও তখন কিন্তু বেশি বয়স না, 22-23 হবে। হুম তখন আহ, এদিকে পড়াশোনাও চলছে, ভাই তো একটু ছোট, ভাই তখনও স্কুলে পড়ে, ভাইয়ের পড়াশোনা তখনও শেষ হয়নি। এই সময় ওই যে জায়গায় ও চাকরিটা করত, সেই জায়গায় একটি ছেলের সঙ্গে ওর একটা সম্পর্ক গড়ে উঠল, এবং ছেলেটিরও কিন্তু বিশেষ কেউ কিছু ছিল না, মানে সেও এরকম পাশাপাশি পড়াশোনা করছে, সেও চাকরি আরও বেটার হবে এই আশাতেই আছে। তখন দুজনে মিলে ওরা স্থির করলো যে ঠিক আছে চলো আমরা বিয়ে করি। বিয়ে করে এক জায়গায়, ও তাহলে আর ওই হোস্টেলে থাকতে হচ্ছে না, ও একটা জায়গায় এসে থাকলো, আহ, আছে। কিছুদিন বাদে মেয়েটির মনে হলো যে চলো তোমার সঙ্গে তো আমার দিদিমার আলাপ করানো হয়নি, চিঠিতেই যা বিয়ে, একটা ফটোগ্রাফ ওরা পাঠিয়ে দিয়েছিল বিয়ের ছবি টবি এরকম, চলো আমি তোমাকে নিয়ে একটু দিদিমার ওখানে ঘুরে আসি। সেটা বললো হ্যাঁ চলো নিশ্চয়ই যাব। ওদের বোধহয় 5-7 দিনের ছুটি পড়লো। এবার যখন ওই দিদিমার ওখানে গেল, দিদিমা কিন্তু ওদেরকে দেখে একটু সন্তুষ্ট হননি। হুম দিদিমা কিন্তু বললেন যে কি দরকার ছিল, আমি যেতাম হুম তোদের এ বাড়িতে আসার, ঠিক আছে এসেছিস খুব ভালো, এমনিতে তো খুবই ভালো লাগছে, সে তার নাতনি এসছে, নাত জামাই এসছে, সে খুবই খুশি, সবই ঠিক আছে, কিন্তু তার ভেতরে যেন একটা ভীষণ অস্বস্তি কাজ করছে, যে যদি কিছু হয়, হুম যদি কিছু হয়, শুধু এই ভয়টাই পাচ্ছিল। তো প্রথম 2-1 দিন তো খুব ভালোভাবে কেটেছে, ওরা এদিক ওদিক ঘুরে চেটে রয়েছে যেরকম হয়। আহ, 3 কি তৃতীয় কি চতুর্থ দিন ও দিদিমার সঙ্গে গল্প টল্প করে যখন ঘরে ফিরে গেছে, তখন ঘরে ফিরে গিয়ে দেখছে যে ওর যে হাজবেন্ড, সে না কারোর সঙ্গে কথা বলছিল, আচ্ছা। পরিষ্কার কথা। তখন কিন্তু এরকম মোবাইলের যুগ আসেনি, বা হুম ওদের বাড়িতে ফোন ছিল না যে কারোর সঙ্গে কথা বলছে, খুব হেসে হেসে কথা বলছিল। যেই ও ঘরের মধ্যে ঢুকলো বলে চুপ চুপ চুপ, ও ভীষণ অবাক হয়ে গেছে। চুপ 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 মানে তুমি কাকে চুপ চুপ বলছো? হুম বলে কখন বললাম? ওর হাজব্যান্ডের যেন একটা চটকা ভাঙলো, হ্যাঁ কি, কখন বললাম চুপ চুপ? তো তুমি আমার সামনে এক্ষুনি বললে চুপ চুপ করতে, কাকে চুপ, কে আছে ঘরের মধ্যে? এ কি পাগলের মতো কথা বলছো, ঘরের মধ্যে আবার কে থাকবে? হুম ভালো কথা, তখন ও ভাবলো যে আমিই বোধহয় তাহলে ভুল করেছি। এর কিছুদিন মানে আর 2-1 দিনের মধ্যে সিচুয়েশন এত বিশ্রী জায়গায় গেল, মানে সেটা বর্ণনা দেওয়াটাও খুব অস্বস্তিকর।
সেটা হচ্ছে ও যখন সেই রাত্রেবেলা ও দিদিমার সঙ্গে যথারীতি গল্প টল্প করতো, করে ঠরে ঘরে যখন ফিরেছে, তখন ও ওর হাজবেন্ডকে একটা অদ্ভুত ভঙ্গিমায় দেখতে পেল। সে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে হুম এবং একজন স্বামী স্ত্রী তার পার্টনারকে, যে কোনো মহিলা যে কোনো পুরুষ তার পার্টনারের সব ধরনের ভঙ্গি তার সে অভ্যস্ত, হুম বা সে সবচেয়ে ভালো চেনে তাকে, হুম, হুম। ঠিক আছে, সেজন্য এখানে ভুল হওয়ার কোনো রাস্তাই নেই। হুম তো সেখানে সে যে ভঙ্গিমাতে তার হাজবেন্ডকে দেখলো, সে তো ভাবছে এটা কি হচ্ছে, এটা কি, সামনে তো কিছু নেই, সামনে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। কি অবাক একটা মানে অদ্ভুত ব্যাপার। তখন ও গিয়ে বলছে কি করছো তুমি, খুব রেগে গেছে ও, যে এটা কি তাহলে বিকৃতি, হ্যাঁ মানে এটা সামনে কি কেউ নেই বিকৃতি, অথচ সামনে কেউ নেই অথচ সে কিছু তার মুখে একটা অসম্ভব একটা প্লেজার খেলা করছে। এ কি ভগবান। ভগবান, মানে তা আমি শুধু ভাবছি যে মেয়েটার কি সিচুয়েশন হয়েছিল। তখন কিন্তু ওর যখন বলল কথাটা, মানে ওর পশ্চাৎটা পুরো ইন্টিমেট হওয়ার মতন একদম দেওয়ালের কারোর সঙ্গে সাথে। সে হুম। হ্যাঁ ইন্টিমেট হয়েছে, কিন্তু কিন্তু কেউ নেই সামনে। কিন্তু সামনে কেউ নেই। ও তো মানে প্রচন্ড রেগে গেল, খুব স্বাভাবিকভাবে কোনো ওটা স্ত্রীর ফার্স্টে এটাই দেখে মনে হয় পুরো মানসিকভাবে বিকৃত। হ্যাঁ হ্যাঁ একদম বিকৃত, এবং কোনো স্বামী বা কোনো স্ত্রী এটা মেনে নেবে না, একেবারে মেনে নেওয়া সম্ভব নয়। হ্যাঁ খুব মানে যে এটা ভীষণ Weird, অকওয়ার্ড একটা হ্যাঁ। একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন। সে তো ভীষণভাবে ঝগড়াঝাটি করলো। ওর হাজবেন্ড বলছে আমি কিছুই জানি না, কি অদ্ভুত কথা বলছো, কিচ্ছু নেই, কোথাও কিছু নেই, যত তোমার সন্দেহবাতিক। বলে সন্দেহবাতিক, নিজের দিকে ভালো করে তাকাও, ভালো করে নিজের দিকে তাকিয়ে বলো যে তুমি কি বলছো। ছেলেটা চুপ, আর কোনো কথা নেই। তখন বলছে আমি কালকে এখান থেকে চলে যাব। ছেলেটা বললো একদমই যাব না, কিছুতেই যাব না, আমি এই বাড়ি ছেড়ে কিছুতেই নেবো না, তোমার যাওয়ার ইচ্ছা হলে চলে যাও, দিদিমা এত ভালো যত্ন করে আমাদের রাখছে টাকছে, আমি কিছুতেই যাব না। ও তো বললো কী রে ভাই, এটা কি হচ্ছে, মানে ও তো কিছু বুঝতেই পারছে না যে এটার মানেটা কি, তাহলে কি ছেলেটাই বিকৃত, সে কি মানে তার তখন স্বাভাবিক, একটা অন্যরকম অ্যাট্রাকশন, সে যাবে না এই বাড়িটা সে ছেড়ে। এখান থেকে যেতে হুম। চাইছে না, এটা কি ব্যাপার। ও তো মানে সারা রাত ওর ঘুম হয়নি, এবং পরের দিন যখন ভোর রাতের দিকে ও যখন ঘুমিয়ে পড়েছে, তখন সে তো একই কম্বলে চাপা দেওয়া, হুম। তখন সে পরিষ্কার বুঝতে পারছে যে তার পাশে কোনো কিছু একটা ঘটছে। হায় ভগবান, বুঝতে পেরেছি। এইবার ও আর সহ্য করতে পারেনি, ও এসে মানে প্রচণ্ড কান্নাকাটি করে যে মানে একেবারে বিকৃত, একেবারে বিকৃত, অসুস্থ, এর সঙ্গে আমি থাকতে পারবো না বলে ওর দিদিমার কাছে মানে সবটা খুলে বলে। ওর তো সত্যি মা বাবা বা আর তো কেউ কারোর সঙ্গে তো শেয়ার করার কিছু ছিল না, ওদের একদম পাগলের মতো ইয়ে করতে থাকে। ওর দিদিমা কিন্তু বলল যে এই জন্যই আমি বলেছিলাম যে তোরা এই বাড়িতে কেন এসেছিস, এটা কি তোর স্বাভাবিক বলে মনে হচ্ছে। বলছে না, তুই বিয়ের পরে তো তুই এতগুলো মাস ওর সঙ্গে থেকেছিস, কোনো অস্বাভাবিক দেখেছিস কি না, এখানে এসে অস্বাভাবিক দেখছিস তো, হুম। আর ওই বাড়ি ছেড়ে যেতে চাইছে না। বলছে হ্যাঁ চল কালকে এক জায়গায় নিয়ে যাব, ওকে কিছু বলবি না। হুম। ভালো কথা। ততদিনে ওর যে সেই গুরুদেবের একটা ব্রাঞ্চ ওদের শহরেও হয়ে গেছে, আচ্ছা। ঠিক আছে, এবং সেখানেও একজন কেউ আছেন, হয়তো সেই গুরুদেব ওনার যিনি সেই সাধক তিনি হয়তো ছিলেন না, কিন্তু বেশ নামকরা কেউ একজন আছেন সেখানে। সেখানে উনি খবর পাঠালেন যে আমি যাচ্ছি, আমার নাত জামাই এবং নাতনিকে নিয়ে তোমরা তৈরি থেকো। তারা বলে যে হ্যাঁ ঠিক আছে, তোমরা ওই রকম সারাদিন তো প্রচুর ভক্ত সমাগম হয়, তোমরা একটু বিকেল বিকেল করে এসো। হুম। বিকেল বিকেল করে যখন ওরা রওনা ঠওনা দিয়েছে, তখন ওর হাজব্যান্ড জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছি আমরা। বলছে এই তো আমাদের একটা আত্মীয় আছে, ওই দিদিমা বলেছে একটা আত্মীয় আছে, চলো তার বাড়িতে নিয়ে যাব। যখন ওই আশ্রমের দরজাটা খুলে ঢুকছে, তখন ওর হাজব্যান্ড চট করে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়েই মানে বোঝা যাচ্ছে তার প্রচণ্ড শরীরের মধ্যে কষ্ট হচ্ছে। হঠাৎ সে পুরো ফিমেল ভয়েসে বলছে আমি যাব না, একবারও ভাবিস না যে আমি ওকে ছেড়ে দেবো। মেয়েটা মানে
প্রচণ্ড ভয় পেয়ে গেছে, কারণ খুব স্বাভাবিক। হ্যাঁ, এটা কি হচ্ছে, একটা সে ধরে একটা 22-23 বছরের মেয়ে, সে হঠাৎ দেখছে যে তার হাজবেন্ড একদম ফিমেল ভয়েসে বলছে, এই আমি যাব না, এর ভেতরে আমি ঢুকবো না, আর আমি একেও ছেড়ে যাব না। তখনও দিদিমা এগিয়ে এসে বলছে, ভেতরে এসো, ভেতরে এসো তুমি। না আমি যাব না, অসম্ভব, আমি কিছুতেই যাব না, ভেতরে আমি ঢুকবোই না, আর একবারও ভেবো না যে ওকে আমি ছেড়ে দেবো। ভদ্রমহিলার ভাবো, আমি হলে তো ওখানে টান টান হয়ে অজ্ঞান হয়ে থাকতাম। হ্যাঁ, সেটাই। তো এইসব দেখলে আমিও ততক্ষণে কতটা স্থির থাকতাম না, কে জানে। অসম্ভব, আমি আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারতাম না। যাই হোক, সেই ভদ্রমহিলার মানে অকুতোভয় তিনি ছিলেন। উনি ভেতর দিকে তাকিয়ে, চেনে তো যে ভেতরে কারা কারা আছে, বলে এই অমুক তমুক এদিকে আয়, শিগগিরই দৌড়ে আয়। এই যে দৌড়ে আয় বলেছে, ও কিন্তু পিছোচ্ছে, ওই ছেলেটি পিছোচ্ছে। তখন ও বলতেছে, তুমি কি বলছো, তুমি এটা কি বলছো? ও ছেলেটার একটা কি নাম ছিল, তো কি বলছো তুমি এটা, আমি তোমার, তুমি আমায় চিনতে পারছো না? ওই চিনতে পারবো না কেন, তুই তো ওর বউ। আমি তো, তাহলে তুমি কে? আমি রিমি। ও বাবা! আমি রিমি, তুই জানিস তোর বাবা আমার সঙ্গে কি করেছিল? ইস! তোকে আমি ছাড়বো? তোদের জীবন আমি তছনছ করে দেবো। আমি একে ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। বলতে 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 এবার যখন ওইখান দিয়ে ছেলেরা দৌড়ে আসছে বেশ সন্ডাগন্ডা মতো, তারা বুঝে গেছে যে সিচুয়েশন খুব খারাপ। তো মেয়েটা তো হাউ হাউ করে কাঁদছে, যেও না যেও না, তুমি যেও না, এসব বলছে টলছে। ও তো কোনো ইয়েই না, পেছন ফিরে সেও চোচা দৌড়, আমি একে ছাড়বো না বলে একেবারে সোজা দৌড়। কিন্তু সে একেবারে তখন মহিলাদের মতো দৌড়চ্ছে, কারণ একটা পুরুষের দৌড় একটা মহিলাদের দৌড় কিন্তু এক কখনোই হতে পারে না। তাদের সবারই তো একটা শারীরিক গঠনটাই তো আমাদের আলাদা। সে কিন্তু অদ্ভুতভাবে, যেন শাড়ি পরলে মানুষ যেরকম হোঁচট খেতে খেতে দৌড়য়, সেও সেরকমভাবে হোঁচট, একটা প্যান্ট শার্ট পরা ছেলে ওরকম হোঁচট খেতে খেতে দৌড়বে কেন? সে ওরকম অদ্ভুতভাবে দৌড়চ্ছে, এবং ওই সেই মেন রোড ধরে। ওরা তো প্রচণ্ডভাবে চেষ্টা করলো, কিন্তু অন্ধকার হয়ে গেল, তাকে কিন্তু আর খুঁজে পাওয়া গেল না। সে কোথায় কোন গলিতে ঢুকে গেল। ওরা তো, দিদিমা আর তো প্রচণ্ডভাবে কেঁদে গিয়ে পড়লো ওই ভদ্রলোকের কাছে, যে কী হবে বাঁচান। বললো, আমাদের এই মুহূর্তে একটাই করণীয় কাজ আছে, এক্ষুনি পুলিশে খবর দাও। পুলিশ ছাড়া আমরা এখান থেকে কোথায় ও গেছে সেটা আমরা কিন্তু খুঁজে পাবো না। সে আবার সেই পুলিশে খবর দেওয়া, এবার পুলিশ বলল যে ওরকমভাবে বললে তো হবে না, তার একটা ছবি তো লাগবে। আর তখনও তো মোবাইলে এরকমভাবে আসেনি। তখন বললো, আপনারা দুজন বাড়ি যান, বাড়িতে একজনকে পাঠানো হচ্ছে, সে আপনার ওখান থেকে ছবি কালেক্ট করবে। ওই যে দিদিমাকে পাঠিয়েছিল বিয়ের যে ছবি, সেই ছবিটাই ওর কাছে একমাত্র ছিল, সেটাই ও হাতে তুলে দিল। তো সেটা নিয়ে পুলিশ বেরিয়ে গেল। পরের দিন খবর দিল যে তাকে বিভৎস অবস্থায় পাওয়া গেছে, ছেলেটি পুরো মৃত। মানে, এবং এটাও মানে তার মৃত্যুর আগে সিচুয়েশনটাতে সেও কিন্তু কোনো একটা মানে কি বলবো, সে হয়তো কোনো মিলন পর্বের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখনও কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। হ্যাঁ হ্যাঁ, তার গায়ে যে সমস্ত আঁচড়ের দাগ পাওয়া গেছে বা যেই ধরনের পাওয়া গেছে, ওটা কোনো জীবজন্তুর নয়। এবং সেও খুব ভয়ঙ্করভাবে তার মৃত্যুটা হয়েছে। মানে এরপর খুব স্বাভাবিকভাবে মেয়েটা প্রচণ্ডভাবে ভেঙে পড়ে, যে তাহলে কি আমার কোনো মুক্তি নেই এখান থেকে? আবার তার সেই পোস্টমর্টম হেন তেন, এবার অফিসকে ফেস করা, যে কি ব্যাপার, দুজন গেলে একজন ফিরছো, এই সমস্ত জায়গায় এগুলো ভীষণ বাজে সিচুয়েশন হয়। ও চাকরিটা ছাড়তে বাধ্য হলো। পুলিশ তো ওর পেছনে লেগে রইলো যে আমাদেরকে না জানিয়ে কোথাও যাবেন না, হেন তেন, এ ডাকছে ও ডাকছে। কারণ মানে মৃত্যুটা যেহেতু রহস্যময়, একদম রহস্যময়, সেটা কি করে স্বাভাবিকভাবে মরে আন্ডার গেল? ইনভেস্টিগেশন হ্যাঁ, যাবে। কিরকম ভাবে হঠাৎ হার্ট ফেল করেছে, সে এরকম ভাবে কি করে মরে গেল? তো ঠিক আছে, এই সমস্ত নিয়ে তো ওর প্রায় বছরখানেক মতো কাটলো। তারপরে ওর দিদিমা বলল যে যখন আর কি ওই কিছুদিন বাদে যা হয়, কোনো দিকে কোনো ক্লু না পেলে তখন কেস বন্ধ হয়ে যায়। তো আর ওরও নিজেকে সামলাতে একটু সময় লেগেছে। এরকম তো ভাবতে পারেনি যে এরকম একটা কিছু হতে পারে। ও তো সবক্ষণই মনে হতে থাকলো যে আমি কেন নিয়ে গেলাম। দিদিমা তো ঠিকই বলেছিল যে কেন এসেছিস, এই বাড়িটা তো
মানে পরিবারের পক্ষেই তো শুভ নয়। হুম হুম তো সেখান থেকেও তো আবার ওর দিদিমা বলল যে না, আর আমি কোনো রিস্ক নিতে পারবো না। ওই ভাইকেও নিল, বোনকে নিল, সে আবার সেই যে মেন আশ্রম সেখানে গিয়ে সেই নিজের গুরুদেবের কাছে গিয়ে আবার ভেঙে পড়লো যে দেখো এরা যেন থাকে, এরা যেন থাকে, গুরুদেব আমাকে এমন একটা কিছু দিন যাতে এরা যেন বেঁচে থাকে, আমি এটা নিতে পারবো না। আমার নাতজামাই চলে গেছে, এটা তো একটা ভয়ঙ্কর শোক আমার এই বয়সে হলো। কিন্তু আর যেটা ভদ্রমহিলারও খুব খারাপ লাগছে যে আমি ওদেরকে দরজা খুলে দিলাম কেন, আমি ওদেরকে কেন তাড়িয়ে দিলাম না, যে না তোমাদের এই বাড়িতে ঢুকতে দেবো না। হুম হয়তো হলে তাহলে ছেলেটা বেঁচে যেত। হুম। তার তখন মানে দুজনেরই তখন ভীষণ মানে আত্মগ্লানিতে দুজনেই ভুগছে। তখন ওই সেই গুরুদেব বলেন যে কিছুই কিছু না, মনে করছো যে ওই মৃত্যুটার জন্য তোমরা দায়ী, মানে একদমই তা না, ওটা তো ওর ওর ওই মৃত্যুটাই ছিল, হুম। ওর সাথে এটাই হওয়ার ছিল, সেটা যে কোনো উপায়ই হতো, এখানে না হোক অন্য কোথাও হতো। অতএব এই ধরনের তোমরা যার মৃত্যু চাওনি সেই মৃত্যুর দায় কিন্তু তোমাদের উপর বর্তায় না, তোমরা এটা ভেবো না। তবে আমি চেষ্টা করব যে সারা জীবন যাতে এই দুটি ছেলে মেয়ের যাতে কোনো অসুবিধা না হয়। আর ওই মিলির সোলটার কোনো মুক্তি পাওয়ার ব্যাপারে বললো কিছু ওটা যে হেল্প করতে কিভাবে পারবে না? কিভাবে যে ও একে লেলিয়ে দেওয়া হয়েছে, মানে কি প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটা না জানতে পারলে ওরা কিছু করতে পারছে না। ও আচ্ছা, মানে ওখানে ও মারা যাওয়ার পর ওই যে ওই বিকৃত বাচ্চাটিকে নিয়ে কিছু একটা ওর মা প্রক্রিয়া চলে হয়েছিল, গেছিল, হ্যাঁ উনি মিলিকে এখানে এমন একটা কিছু কিছু করে করেছে, দিয়েছেন। আচ্ছা। মিলি এবং তার বাচ্চা হুম। দুটোই ওই বাড়িতে আছে। ও বাবা, ওই বাড়িতে শুধু কি ঢোকার অপেক্ষা। সাংঘাতিক, ঠিক কি আছে, বললো সাংঘাতিক। সবচেয়ে ভালো হয় তোমরা ওই বাড়িটাকে বিক্রি করে দাও, হ্যাঁ। তাহলে হয়তো মানে ওই রাগ থেকে, যেহেতু অন্য পরিবার ঢুকবে, তো সেটা ওরা কি করেছে সেটা আর বলেনি। যাই হোক, ও দিদিমা বোধহয় ওই বাড়িতেই রয়েছেন। কিন্তু এখন মেয়েটি এবং ওর যে ভাই তখন ভালো চাকরিটা বাকরি করে, ও আবার বিয়ে টিয়ে করেছে এবং সেখানে ওর একটি সন্তানও হয়েছে। সবাইকেই মানে খুব কি বলবো, ওরা হয়তো বছর 5 অন্তর ওই আশ্রমে যায়, হুম সেখানে গিয়ে আবার নতুন করে সেই প্রোটেকশনটাকে আবার কি বলবো রিনিউ করানোর মতো আর কি হুম ব্যাপারটা, হুম হুম হুম। সেরকম ব্যবস্থা করে। ওর হাজবেন্ড যদিও সবটা শুনেছে কিন্তু সে খুব একটা বিশ্বাসী নয়। ও এখন আবার বিয়ে হয়েছে? হ্যাঁ আচ্ছা। বিয়ে হয়েছে, হুম। কিন্তু সে আগের বারের সমস্ত ঘটনা সে শুনেছে, কিন্তু তার মুখ থেকে মনে হয় না যে সে খুব বিশ্বাসী। কিন্তু ওই বাড়িতে যাওয়ার কথা সে একবারও বলে না। আচ্ছা, এটাও যাই ঠিক। হোক। হ্যাঁ, যে কোনোদিন বলেনি যে চলো ওই বাড়িটা ঘুরে আসি বা কিছু কিছু তো একটা ঘটনা আছে হুম হুম। যার ফলে সে সেটাকে আর ওর সন্তানকেও কিছু জানায়নি, ওকে। ও কিছু জানায়নি। মোটামুটি এখন এই অবধি আছে। তো ও যে একেবারে দেখতে পায় না তা কিন্তু না, কিন্তু ওকে এমন ব্যবস্থা করা হয়েছে, ও কিন্তু মাঝে মাঝে দেখেছে সেই যে ছোট বাচ্চাটি কিন্তু ওর খুব কাছে আসে না, আচ্ছা। ওকে দূর থেকে দেখে, বলে এটা তোমার সারা জীবন থাকবে, এর হাত থেকে আমি তোমায় মুক্ত করতে পারবো না, কিন্তু ও ওই একটা নির্দিষ্ট দূরত্ব অবধি আসতে পারবে, তারপর তোমার কাছে আসতে পারবে না। ও আচ্ছা। ডাইরেক্ট কোনো ইয়ে করতে, ওকে মানে দেখে ভয় পেও সেটা না, এই বাড়িতে না থাকলেও যে অন্যত্র কোনো জায়গায় থাকলেও। যাও। হ্যাঁ, আচ্ছা। বাচ্চাটা তো মুভ করে, বাচ্চাটা মুভ করে। ওকে। হুম হুম। বাচ্চাটা মুভ হুম, করে, হুম। কিন্তু ওই মহিলাটি কিন্তু মুভ করে না, ভাগ্যিস। আচ্ছা আচ্ছা, ভাগ্যিস যে সেই একটা, ঠিক আছে তোর প্রথম হাজবেন্ডকে তো সর্বনাশ করেছি, এবার দেখি তোর সেকেন্ডটাকে সেকেন্ডটাকে টার্গেট করি না, সেটা। সেটা ভাগ্যিস করেনি। হুম এখন ওরা ঠিকই আছে। তো ও যেটা বলছে যে আমি ওই রোজ যা যা ঈশ্বরের নাম নিতে বলেছে সেই তার ভরসাতেই বেঁচে আছি। আর হ্যাঁ, আতঙ্ক তো আছে, আচ্ছা। আতঙ্কটা আছে। ভাই যদি কিছুদিন ফোন না করে ও ভীষণ ব্যস্ত হয়ে পড়ে, হুম। যে ভাই তোর কি হয়েছে, সব সময় একটা এবং ইনসিকিউরিটি। ভাইকে কিন্তু পুরো ডিটেলও খুব একটা কিছু বলেনি। হ্যাঁ, ওই বাচ্চাটা কিন্তু এত কিছু হয়তো বুঝতেও পারছে না 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 ভেতরে না, ভেতরে, ও কারণ কিন্তু ও এত তো এত কিছুই ঘটনাটা ফেস জানে করেনি। না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য ভাই মাঝে মাঝে হাসে যে কি রে, আমি কি বাচ্চা নাকি, হুম। এতে এরম ভাবে এত এত ইয়ে করিস কেন, মানে না তুই ছাড়া তো আমার কেউ নেই, সেই জন্যই জিজ্ঞাসা করি, এইসব বলে ঠলে ম্যানেজ করে। খুব প্যাথেটিক। খুব কি বলবো বুঝতে পারছি না। গল্পের নিরিখে বলতে গেলে দুর্দান্ত একটা ঘটনা শুনলাম। হ্যাঁ, আমি শুনে না মানে আমার রীতিমতো কিরকম একটা হয়েছিল।
সত্যিই তাই, পুরো গায়ে কাঁটা দেওয়া, ভেতর থেকে নাড়া দেওয়া একটা ঘটনা শুনলাম। আমার থেকেও বেশি কমপ্লিমেন্টস এবারে দর্শক বন্ধুরা দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে এই দুর্ধর্ষ ঘটনাটা শুনে কেমন লাগলো। আর দিদির বলার ভঙ্গিমা তো অসাধারণ, উনি তো ভীষণ ভালো স্টোরি টেলার, আমার কিছু বলারই নেই সেটা নিয়ে। এত দারুণভাবে উনি পুরো জিনিসটাকে এক্সপ্লেন করলেন, তো বুঝতে আমাদের এতটুকুনি কোথাও অসুবিধা হয়নি। এত সুন্দর উইথ এক্সপ্রেশনস, আমরা ভীষণ এনজয় করেছি। আমি তো এখানে থরলি এনজয় করলাম, থ্যাংক ইউ। অ্যান্ড আমি এটা জানি যে দর্শক বন্ধুরাও ভীষণ ভীষণ এনজয় করবে। সো কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো আমি জানি না, এতটা সময় আমাকে দেওয়ার জন্য, এখানে এতটা আসার জন্য আমি সত্যি ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ। অ্যান্ড আমার মনে হয় যে আমাকে স্ক্রিনের ওপার থেকে তোমরা যারা দেখছো তাদের মধ্যেও অনেকেই আছো যারা গল্প বলতে ভালোবাসো, গল্প করতে ভালোবাসো, এবং তারাও নিশ্চয়ই ভাবছো যে তাহলে নিশ্চয়ই শ্রেয়াদির এই স্টুডিওতে চলে আসাই যায় আর নানান রকমের গল্প শেয়ার করাই যায়। এটা একটা ভীষণ কমফর্টেবল জোন, তাই কোনো হেজিটেট না করে একদম চটপট করে স্ক্রিনে যে নাম্বারটা পপড আপ হচ্ছে ওই নম্বরে আমাকে কানেক্ট করো আর চলে এসো। এখানে আমরা প্রচুর গল্প করব, আড্ডা মারবো, আরও সুন্দর একটা দিন কাটাবো। সো দিদি, আজকের মতো এপিসোডটা এখানেই ক্লোজ করছি, তবে আগামী দিন আমি কিন্তু ছাড়ছি না, তোমাকে আবার চলে আসতে হবে এবং আরও কিন্তু সুন্দর সুন্দর গল্প দর্শকদেরকে উপহার দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ।